গাইস, সামনে যে সমস্ত কম্পিটিশনের এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোতে যে সমস্ত জিকে আসে সেই টাইপের জিকে নিয়ে আজকে আমাদের কিছু জিকে আলোচনা করব। তোমরা প্রথমে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে, দেন আমি বলে দেব। দেখো, আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন, জাহাঙ্গীরের সমাধি কোথায় ছিল? অপশানগুলো খেয়াল করো। লাহোর, কাবুল, দিল্লি, সেকেন্দ্রাবাদ। কোথায় ছিল তোমরা বলো? জাহাঙ্গীরের সমাধি এই চারটে অপশনের মধ্যে কোথায় ছিল? জাহাঙ্গীরের সমাধি ছিল, আমাদের অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাহাঙ্গীরের সমাধি ছিল লাহোর। জাহাঙ্গীরের রাজত্বকাল কত? 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ। জাহাঙ্গীর কোন বংশের শাসক? মোগল বংশের। মোগল বংশের প্রতিষ্ঠাতা কে? বাবর, তারপরে হুমায়ুন, আর প্রকৃত প্রতিষ্ঠাতা আকবর। কাবুল, কাবুলে কার সমাধি ছিল যদি বলা হয়? তোমরা বলবে কাবুলে বাবরের সমাধি ছিল। কার সমাধি ছিল? বাবরের। দিল্লিতে কার? হুমায়ুনের। হুমায়ুনের সমাধি হচ্ছে দিল্লিতে। আর থার্ড অপশন দেখো, ফোর্থ অপশন সি, ডি, সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদে কার সমাধি ছিল তোমরা বলো? বলো। আকবর। তাহলে জাহাঙ্গীরের সমাধি লাহোরে, কাবুলে হচ্ছে বাবরের সমাধি, দিল্লিতে হচ্ছে হুমায়ুনের সমাধি, আর সেকেন্দ্রাবাদ হচ্ছে আকবরের সমাধি। ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন বলছে, আকবরের আমলে সামরিক বিভাগ, এই বিভাগের প্রধানকে কি বলা হতো? চারটে অপশান দেওয়া আছে, মিরবক্স, দেওয়ান, ভকিল, দেওয়ানি বাড়ি। চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে তোমরা বলো? চারটে অপশান, অ্যান্সার হবে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিরবক্স। মিরবক্স হচ্ছে আকবরের আমলে যে সামরিক বিভাগ ছিল সেই বিভাগের প্রধানকে মিরবক্স বলা হতো। ওকে, তাহলে মিরবক্স বলা হতো সামরিক বিভাগের প্রধান। দেওয়ান, দেওয়ান কাকে বলা হতো? রাজস্ব বিভাগের যে প্রধান ছিল তাকে দেওয়ান বলা হতো। রাজস্ব বিভাগের প্রধানকে দেওয়ান বলা হতো। ভকিল প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যে পদটা ছিল সেই পদটাকে ভকিল বলা হতো। দেওয়ান ই বারিদ, দেওয়ান ই বারিদ হচ্ছে শেরশাহের আমলে গুপ্তচর বিভাগ। শেরশাহের আমলে গুপ্তচর বিভাগ। ঠিক আছে, তাহলে আকবরের আমলে সামরিক বিভাগে হচ্ছে প্রধান হচ্ছে মিরবক্স, আর দেওয়ান হচ্ছে আকবরের আমলের রাজস্ব মন্ত্রী, আর ভকিল হচ্ছে আকবরের আমলের প্রধানমন্ত্রী, আর দেওয়ানি বাড়ি হচ্ছে শেরশাহ। আকবরের রাজত্বকাল যদি তোমাদের চায় তোমরা কি বলবে? আকবরের রাজত্বকাল হচ্ছে 1556 থেকে 1605। ওকে, 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ হচ্ছে আকবরের রাজত্বকাল। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণী লিভার? অপশানগুলো খেয়াল করো। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। কোন শ্রেণী লিভার হবে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। আমাদের অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী অ্যান্সার হবে আমাদের? তৃতীয় শ্রেণী লিভার। অ্যান্সার কী হবে? তৃতীয় শ্রেণীর লিভার। লিভারের তিনটে ভাগ, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। তোমরা মনে রাখবে অভাব, এই অভাব কথাটা যদি মনে রাখতে পারো তাহলে লিভারের কোনটা কোন শ্রেণীর লিভার সহজে মনে রাখবে। অভাব, লিভারে হচ্ছে অভাব। ঠিক আছে, মাঝখানে যদি আলম্ব থাকে তাহলে প্রথম শ্রেণীর লিভার, মাঝখানে যদি ভার থাকে তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার, আর লাস্টে যদি মাঝখানে যদি বল থাকে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে কি অভাব মনে রাখবে? মাঝখানে আলম্ব হলে প্রথম শ্রেণীর লিভার, মাঝখানে ভার হলে দ্বিতীয় শ্রেণীর লিভার, আর মাঝখানে বল হলে তৃতীয় শ্রেণীর লিভার। অন্য দুই পাশে দুটো থেকে যাবে। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশিও হতে পারে, একের কম হতে পারে। একের বেশি হতে পারে, আবার একের কমও হতে পারে। ক্লিয়ার? একের বেশি হতে পারে, একের কমও হতে পারে। উদাহরণগুলো বলে দিচ্ছি। মাঝখানে আলম্ব থাকবে নলকূপের হাতল, ঢেকি, বেলচা, পেরেক তোলার যন্ত্র, ভারী বস্তু তোলার শাবল, তুলাদণ্ড। তাহলে মাঝখানে দেখো, এগুলো যে যতগুলো উদাহরণ আমরা বললাম সবগুলোর মাঝখানে আলম্ব রয়েছে, সেই জন্য হচ্ছে এটা হচ্ছে প্রথম শ্রেণী লিভার। এবার দ্বিতীয় শ্রেণী লিভারগুলো বলি। অভাব বলেছিলাম, অভাব, মাঝখানে তার মানে কী আছে? মাঝখানে ভর আছে। ঠিক আছে, দ্যাট মিন্স কি ভার বাহুর চেয়ে এখানে বল বাহুটা বড়, আর এর যান্ত্রিক সুবিধা সব সময় একের থেকে
বেশি হবে। দ্বিতীয় শ্রেণীর লিভারে হচ্ছে যান্ত্রিক সুবিধা অলওয়েজ একের থেকে বেশি হবে। উদাহরণগুলো বলে দিচ্ছি, জাতি, নৌকার দ্বার, আবর্জনা ফেলার ঠেলাগাড়ি, ছিপি খোলার যন্ত্র, ঠিক আছে। এর যান্ত্রিক সুবিধা অলওয়েজ একের থেকে বেশি হবে। আর তৃতীয় শ্রেণীর লিভার কি, মাঝখানে যদি বল থাকে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, এর যান্ত্রিক সুবিধা অলওয়েজ একের থেকে কম হয়। তৃতীয় শ্রেণীর লিভার অলওয়েজ যান্ত্রিক সুবিধা একের থেকে কম। উদাহরণগুলো, মানুষের যে কুনয় থাকে সেটা, অথবা তোমরা চিমটা দেখেছো, ক্রেন, মুখের চোয়াল, পাউরুটি কাটার ছুরি, ঠিক আছে, বা মাছ ধরার ছিপ, এগুলো সবই তৃতীয় শ্রেণীর লিভার। শুধু অভাব মনে রাখবে, অভাব, তাহলে এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? 4টে অপশন দেওয়া আছে, খেয়াল করো। 373, 273 কেলভিন, 173 কেলভিন, আর ডি হচ্ছে শুধু 73 কেলভিন। কেলভিন স্কেলের স্ফুটনাঙ্ক, আমাদের অ্যান্সার হচ্ছে কী হয় বলো? কেলভিন স্কেলের স্ফুটনাঙ্ক হবে 373 কেলভিন। এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আর যদি বলতো হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক না বলে যদি হিমাঙ্ক বলতো, কেলভিন স্কেলের কত হতো? 273 কেলভিন হতো। ওকে। যদি বলে সেলসিয়াস স্কেল, যদি কেলভিন স্কেল না বলে সেলসিয়াস স্কেল বলতো, তাহলে স্ফুটনাঙ্ক হতো 100 ডিগ্রি সেলসিয়াস, আর এদিকে হিমাঙ্ক হতো 0 ডিগ্রি সেলসিয়াস। যদি বলতো ফারেনহাইট স্কেল, ওকে, যদি ফারেনহাইট স্কেল বলতো তাহলে স্ফুটনাঙ্ক হতো 212 ডিগ্রি সেলসিয়াস, আর হিমাঙ্ক হতো 212 ডিগ্রি ফারেনহাইট, আর হিমাঙ্ক হচ্ছে 32 ফারেনহাইট। 212 ডিগ্রি ফারেনহাইট আর হচ্ছে 32 ফারেনহাইট, ঠিক আছে। এই যে 373 এসেছে, অ্যাকচুয়ালি এই 273-এর সাথে আমার 100 যোগ করা হচ্ছে এই সেলসিয়াস স্কেলের সাথে, যেহেতু হিমাঙ্ক 273 আর সেলসিয়াস হচ্ছে স্ফুটনাঙ্ক 100, কত? 100, তাহলে 100-র সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলের স্ফুটনাঙ্ক 373 হয়, ঠিক আছে। যদি বলে রোমার স্কেল, তিনটাই বলে দিচ্ছি। রোমার স্কেলে স্ফুটনাঙ্ক 80 আর হিমাঙ্ক হচ্ছে 0, তাহলে কেলভিন স্কেলের স্ফুটনাঙ্ক কত? 373। হিমাঙ্ক কত? হিমাঙ্ক 273। স্ফুটনাঙ্ক 373 কেলভিন স্কেলে, হিমাঙ্ক 273। ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি স্ফুটনাঙ্ক, আর হিমাঙ্ক হচ্ছে 32 ফারেনহাইট, কত? 32। আর সেলসিয়াস স্কেলে কত? স্ফুটনাঙ্ক 100 আর হিমাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। রোমার স্কেলে কত? 80 আর 0, এই কটা মনে রাখলেই হবে। আর যদি বলে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান, তোমরা কত বলবে? -40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান। ওকে, তাহলে আশা করি পারবে। যদি বলে আরেকটা বলে দিই এখানে, যদি বলে এসআই পদ্ধতিতে তাপের একক কী, তোমরা কি বলবে? এসআই পদ্ধতিতে তাপের একক জুল, আর এসআই পদ্ধতিতে উষ্ণতা একক হচ্ছে কেলভিন, ঠিক আছে। এসআই পদ্ধতিতে তাপের একক জুল আর উষ্ণতা একক কেলভিন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান কত? 4টে অপশন দেওয়া আছে, দেখো। 9.81 সেমি পার সেকেন্ড স্কয়ার, 981 সেমি পার সেকেন্ড স্কয়ার, 0.98 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর নান। ওকে, 4টে অপশন দেওয়া আছে, খুব ভালো করে দেখে তারপরে অ্যান্সারটা করো। তাহলে আমাদের অ্যান্সার কী হয় বলো? আমাদের অ্যান্সার হবে নান, কারণ এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণ বা জি এর মান হচ্ছে এসআই পদ্ধতিতে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, কি 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর সিজিএস পদ্ধতিতে মান হচ্ছে 981 বা 80, যা যেমন থাকবে, সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এসআই পদ্ধতিতে মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সিজিএস পদ্ধতিতে মান হচ্ছে 981 সেমি পার সেকেন্ড স্কয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্কের মান কত? দেখো, 24.4 ডিগ্রি দেওয়া আছে, 49 ডিগ্রি দেওয়া আছে, 42 দেওয়া আছে, নান আছে। কোনটা হবে? তোমরা বুঝে শুনে অ্যান্সার বলো। আমাদের অ্যান্সার হবে 42 ডিগ্রি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণের মান হচ্ছে 42 ডিগ্রি, এই মানটাই সঠিক উত্তর। যদি বলে বায়ু সাপেক্ষে কাচ, তো 42 ডিগ্রি পেলাম। যদি বলে বায়ু সাপেক্ষে জল, তাহলে মান হতো এটা
বায়ু সাপেক্ষে জল বললে আমার 49 ডিগ্রি হতো, কত বায়ু সাপেক্ষে এটা জল, আর 24 হচ্ছে বায়ু সাপেক্ষে হীরক। ঠিক আছে, তাহলে বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ হচ্ছে 42, বায়ু সাপেক্ষে জল হচ্ছে 49, আর বায়ু সাপেক্ষে কাচ হচ্ছে, বায়ু সাপেক্ষে হীরক হচ্ছে 24.4। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কলিচুনের সংকেত কি? কলিচুনের সংকেত 4টে অপশন দেওয়া আছে, খুব ভালো করে দেখো। CaO, NaOH হোল 2, MgSO4 7H2। কি অ্যান্সার হবে? আমাদের অ্যান্সার হবে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, CaOH হোল 2 কলিচুন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড MgSO4 7H2, এটাকে বলা হয় এপসম, ম্যাগনেসিয়াম সালফেট, এপসম। কী নামের ডাক নাম হচ্ছে এপসম, ম্যাগনেসিয়াম সালফেট। NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, কী নাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। CO ক্যালসিয়াম অক্সাইড। ওকে, তাহলে এই 4টে জিনিস আমরা কিন্তু এখান থেকে পেলাম। নেক্সট কোশ্চেন দেখবো, চলো। আয়নাতে রূপোর প্রলেপ দিতে পরীক্ষাগারে বিজারক রূপে কী ব্যবহৃত হয়? বিজারক রূপে 4টে অপশান রয়েছে, দেখো। ভিনিগার, অ্যাসিটিলিন, গ্লুকোজ, বেনজিন। 4টে অপশান, ভিনিগার, অ্যাসিটিলিন, গ্লুকোজ, বেনজিন। কী হবে অ্যান্সার? আমাদের অ্যান্সার হবে গ্লুকোজ, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। বলছে ব্রেস্ট স্ট্রোক, অল, এই দুটো শব্দ কোন খেলার সাথে জড়িত? 4টে অপশন দেয়, শুটিং, বক্সিং, সুইমিং, রেসলিং। শুটিং, বক্সিং, সুইমিং, রেসলিং। চিন্তা ভাবনা করে বলো, আমাদের অ্যান্সার কী হবে? সুইমিং, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বক্সিংয়ের সাথে কয়েকটি ইম্পর্টেন্ট ওয়ার্ড খুব ভীষণভাবে জড়িত, সেগুলো একটু বলে দিই। বক্সিংয়ের সাথে যেমন বলি যে ব্যাবিট পাঞ্চ, ব্যাবিট পাঞ্চ, ব্রেক, কাট, ব্যাবিট পাঞ্চ। ঠিক আছে, ব্যাবিট পাঞ্চ, ব্রেক, কাট, স্লাম, আপার। ঠিক আছে, এগুলো হচ্ছে বক্সিংয়ের সাথে জড়িত। সুইমিংয়ের সাথে তো বলাই হলো ব্রেস্টক আর আওল। আর শুটিংয়ের সাথে তেমনি যেগুলো জড়িত ভীষণভাবে ইম্পর্টেন্ট, বুলসাই। ঠিক আছে, বুলসাই, এটা কিন্তু খুব আসে পরীক্ষা। যদি বলে বুলসাই কথাটি কোন খেলার সাথে যুক্ত, তোমরা বলবে শুটিং। আবার যদি বলা হয় যে ব্যাগ বা মাজল বা প্লাস, এইটাই মেনলি আসে, বুলসাইটাই আসে। আর যে দুটো বললাম ব্যাগ বা মাজল বা প্লাস, এগুলো অতটা আসে না। সুইমিংয়ের সাথে এ দুটো হয়ে গেল। রেসলিংয়ের সাথে যেটা মেনলি আসে হিপ হয় দীর্ঘি ভ, হিপ। ঠিক আছে, হিপ, হোল্ড, হাফ এনসান, ঠিক আছে, হাফ এনসান, এ দন্তেন দন্তে সদন্তেন। ওকে, তাহলে কোনটা কোন খেলার সাথে যুক্ত আমরা কম বেশি মোটামুটি জেনে গেলাম। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। সহস্র হ্রদের দেশ কাকে বলা হয়? সহস্র হ্রদের দেশ, খুব ভালো করে দেখো, 4টে অপশন, তোমাদের খুব কমন কোশ্চেন, অনেকগুলো এক্সামে এসেছে এবং তোমরা ইজি পারবে এটা। দেখো 4টে অপশান রয়েছে, জাপান, বাংলাদেশ, ফিনল্যান্ড, আইসল্যান্ড। জাপান, বাংলাদেশ, ফিনল্যান্ড, আইসল্যান্ড। কী অ্যান্সার হবে তোমরা একটু ভাবনা চিন্তা করে বলো। সহস্র হ্রদের দেশ, ইয়েস, ফিনল্যান্ড, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাপানকে কী বলা হয়? উদীয়মান সূর্যের দেশ, উদীয়মান সূর্যের দেশ হচ্ছে জাপান। বাংলাদেশকে কী বলা হয়? সোনালি আঁশের দেশ, মানে পাট ভীষণ ভালো উৎপন্ন হয় ওখানে, সোনালি আঁশের দেশ। আর ফিনল্যান্ড সহস্র হ্রদের দেশ। আইসল্যান্ডকে কী বলা হয়? আগুনের দ্বীপ হচ্ছে আইসল্যান্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। প্রথম জ্ঞানপীঠ প্রাপকের নাম কি? 4টে অপশন দেওয়া রয়েছে, রাকেশ শর্মা, জি শঙ্কর কুরুপ, হরিলাল কানাইয়া, বদরুদ্দিন তৈয়বজি। 4টে অপশন, কমন কোশ্চেন তোমাদের। কী হয় বলো? জি শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত সালে? 1965। রাকেশ শর্মা কি? আমাদের একজন মহাকাশচারী, 1984 সালে যিনি চাঁদে গেছিলেন। হরিলাল জয় কানাইয়া হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি। হরিলাল হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে হরিলাল জয়। বদরুদ্দিন তৈয়বজি কি? আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। আর যদি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে WC ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। দ্বিতীয় হচ্ছে দাদাভাই নওরোজি। আর হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি হচ্ছে
আমাদের প্রথম মুসলিম সভাপতি জাতীয় কংগ্রেসের। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো, চলো। 1942 সালে সুভাষচন্দ্র কোথায় আজাদ হিন্দ বেতার কেন্দ্র স্থাপন করেন? আজাদ হিন্দ বেতার কেন্দ্র সিঙ্গাপুর, বার্লিন, হংকং, মণিপুর। 4টে অপশন দেওয়া আছে, কোনটা হয় বলো? হ্যাঁ, অ্যান্সার হবে বার্লিন। বার্লিনে 1942 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন চলো দেখি। মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস কোন দিন পালন করা হয়? মুসলিম নেতা জিন্নার নির্দেশে। 4টে অপশন রয়েছে দেখো। 1939 3 সেপ্টেম্বর, 1939 22 ডিসেম্বর, 1940 1 জানুয়ারি, 1941 22 ফেব্রুয়ারি। 4টে অপশান, একটু ভেবে চিন্তে অ্যান্সার বলো। 4টে অপশান রয়েছে, কোনটা হবে? হ্যাঁ, আমাদের অ্যান্সার হবে বি, 1939 22 ডিসেম্বর হচ্ছে মুক্তি দিবস বা নিষ্কৃত দিবস। মুসলিম লীগের নেতা জিন্নার নির্দেশে মুসলিম লীগ পালন করেছিল। অ্যাকচুয়ালি এই 1939 সালে ভারতের ভাইসরয় বা বড়লাট ছিলেন লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগোর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে বা শেষে ভারতকে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন দান করার কথা বলেছিলেন এবং যুদ্ধের শেষে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আলোচনার পরে এই সংক্রান্ত বিষয়ের কি পরিবর্তন করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন বলেছিলেন। এই সময় এই লর্ড লিনলিথগোর কাজকর্মে তৎকালীন যে কার্যনির্বাহক সমিতি ছিল তার যে প্রধান ছিলেন জওহরলাল নেহরু, তার আদেশ অনুসারে 1939 সালে 15 নভেম্বর তিনি আদেশ দেন মন্ত্রিসভাকে ত্যাগ করতে। ঠিক আছে, আসন সমস্ত কিছু ত্যাগ করার জন্য বলে দেন এবং তারা তাদের সমস্ত কিছু ত্যাগ করে এবং মন্ত্রিসভা পদত্যাগ করে। অ্যাকচুয়ালি মন্ত্রিত্ব পদত্যাগ করে। সেই আনন্দে জওহরলাল নেহরু নেতৃত্বে যেহেতু পদত্যাগ করেছিল, সেই সময় মুসলিম নেতা ছিলেন আলী জিন্না, সেই আনন্দে 1939 22 ডিসেম্বর তিনি নিষ্কৃতি দিবস পালন করেছিলেন। ওকে, আর 1940 থেকে 20 মার্চে যে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশন বসে, সেই সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন আবুল কাশেম ফজলুল হক, যিনি বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এই লাইনটা আমি আবার বলে দিচ্ছি, এই পয়েন্টসটা। 1940 খ্রিস্টাব্দের 20 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে বাংলার প্রধানমন্ত্রী ছিলেন আবুল কাশেম ফজলুল হক। শুধু ফজলুল হক মনে রাখবে তাহলেই চলবে, যিনি লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। চিত্তপ্রিয় রায়চৌধুরী, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন সেনগুপ্ত কোন যুদ্ধক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? দেখো 4টে অপশন আছে। প্রথম বিশ্বযুদ্ধ, বুড়িবালামের যুদ্ধ, সন্ন্যাসী বিদ্রোহ এবং হচ্ছে নান। কোন অ্যান্সারটা হবে? অ্যান্সার হবে কি বলো? বি, বুড়িবালামের যুদ্ধের সাথে এরা যুক্ত হয়েছিল। বুড়িবালামের যুদ্ধ কোন সালে হয়েছিল? 1915 খ্রিস্টাব্দে। 1915 খ্রিস্টাব্দে। চিত্তপ্রিয় রায়চৌধুরী যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন। চিত্তপ্রিয় রায়চৌধুরী যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন। আর মনোরঞ্জন সেনগুপ্ত আর নীরেন সেনগুপ্ত ফাঁসি কাটে প্রাণ দেয়। এই যে দুজন ছিলেন, মনোরঞ্জন সেনগুপ্ত আর হচ্ছে এই নীরেন সেনগুপ্ত, এই দুজন কিন্তু ফাঁসি কাটে প্রাণ দেন। কোথায়? ফাঁসি কাটে প্রাণ দেয়। ওকে, আর এদের সাথে আরেকজনও ছিলেন এই বুড়িবালামের যুদ্ধে, আরেকজন বিখ্যাত ব্যক্তি ছিল জ্যোতিষ পাল, যিনি কারাগারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জ্যোতিষ পাল যিনি কারাগারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এই বুড়িবালাম যুদ্ধের যিনি নেতৃত্বে ছিলেন তিনি হচ্ছেন বাঘা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়, বাঘা যতীন, যাকে ডাকনাম হচ্ছে বাঘা যতীন। ঠিক আছে, তিনি বালেশ্বর হাসপাতালে গিয়ে মারা যান। 1915 সালে যে বুড়িবালামের যুদ্ধ হয়েছিল, বালেশ্বর হাসপাতালে ভর্তি থাকাকালীন অবস্থায় তিনি মারা যান। নেক্সট কোশ্চেন চলো দেখা যাক। লর্ড চেমসফোর্ডের শাসনকাল। 4টে অপশন দেওয়া আছে। 1916 থেকে 21, 1926 থেকে 31, 1931 থেকে 1936, আর লাস্ট অপশন কি 1943 থেকে 1947। 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে তোমাদের সেটা বলতে হবে। তাহলে অ্যান্সার কী হয় বলো? অ্যান্সার হবে লর্ড চেমসফোর্ড 1916 থেকে 21।
শাসনকাল হচ্ছে 1916 থেকে 21 লর্ড চেমস্ফোর্ডের। আর 1926 থেকে 31 সালে কার? লর্ড আরউইন। 26 থেকে 31। আর 31 থেকে 36 কার? 31 থেকে 36 হচ্ছে উইলিংডন, লর্ড উইলিংডন, ঠিক আছে। আর 43 থেকে 47 কার? 43 থেকে 47 হচ্ছে লর্ড ওয়াভেল। আবার এই 47-এর ওয়াভেল চলে গেলে লর্ড মাউন্টব্যাটেন আসেন, ঠিক আছে। আর যদি মাঝখানে একটা 36 থেকে 43 যদি বলে কার? 36 থেকে 43 তোমরা বলবে লর্ড লিনলিথগো। ওকে, নেক্সট কোশ্চেন চলো। কার নেতৃত্বে জোট সরকার প্রথম তার কার্যকালের মেয়াদ সম্পন্ন করতে সক্ষম হয়েছিল? 4টে অপশান রয়েছে, চরণ সিং, নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, মোরারজি দেশাই। কোন অ্যান্সারটা কারেক্ট হবে? আমাদের অ্যান্সার কারেক্ট হবে নরসিংহ রাও। ওকে, নেক্সট কোশ্চেন চলো দেখি। 1952 সালে প্রথম লোকসভা নির্বাচনে কতজন মহিলা সদস্য ছিলেন? কতজন মহিলা? 4টে অপশন দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখো। 12 জন, 22 জন, 32 জন, 33 জন। কোন অ্যান্সারটা হবে তোমরা বলো। আমাদের অ্যান্সার হবে 22 জন। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যায় চলো। নিচের কোন সমযোজী যৌগ জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে? অপশানগুলো হচ্ছে দেখো, গ্লুকোজ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সুক্রোজ, ফ্রুক্টোজ। 4টে অপশান, একটু চিন্তা ভাবনা করে বলো, সোজা কোশ্চেন। হ্যাঁ, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের বি হবে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl চেঞ্জ হয়ে H+ আর +Cl-, ঠিক আছে, H+Cl-, এই অবস্থায় ভেঙে যায় বলে ওটা জলে তড়িৎ পরিবহন করতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ব্যাবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশন বলা হয়? ব্যাবেলস অফ ট্রাইবস অ্যান্ড নেশন বলে কোন জেলাকে? 4টে অপশান, পুরুলিয়া, দার্জিলিং, কলকাতা, হাওড়া। কী হবে অ্যান্সার? কী হবে অ্যান্সার বলো? 4টে অপশানের মধ্যে অ্যান্সার কী হবে বলো? অ্যান্সার হবে দার্জিলিং। দার্জিলিং জেলাকে আমরা ব্যাবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশনস বলে থাকি। ওকে, নেক্সট কোশ্চেন চলে চলো। পশ্চিমবঙ্গের কয়টি লোকসভা কেন্দ্রে তপশিলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে? 4টে অপশান আছে দেখো, 11, 12, 13, 10। 11, 12, 13, 10 তপশিলি জাতি, দ্যাট মিন্স শিডিউল কাস্ট। ওকে, কী হবে অ্যান্সার বলো? অ্যান্সার হবে হচ্ছে তাহলে আমাদের এ, 11টি। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টোটাল ইন্ডিয়াতে SCদের জন্য শিডিউল কাস্টের জন্য সিট আছে হচ্ছে 84টি, আর ST সম্প্রদায়ভুক্ত ওদের জন্য সিট আছে 47টি। ওকে, আর পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের MP আসন, টোটাল লোকসভার আসন হচ্ছে 42টি। এই আজকে আমাদের 20টি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তোমরা মন দিয়ে এগুলোকে মেমোরাইজ করে রেখো, অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। তোমরা চ্যানেলটি দেখতে থাকো, শেয়ার করতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করো। যত শেয়ার করবে এবং যত তুমি শিখবে এখান থেকে, তত বন্ধুদের মধ্যে এগুলো আলোচনা করতে থাকো। দেখো তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো সহজেই মনে থাকবে। ওকে।